আমি আর তোমার সাথে থাকতে চাই না আকাশ। আজ থেকে তোমার আর আমার দুজনের রাস্তাই আলাদা। না তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আর না আমি তোমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করব। আমি কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। একবার আমাদের ডিভোর্সটা হয়ে গেলে তারপর আমি মুভ অন করব। দীপ্তির রাগী ঝাঁঝালো কণ্ঠের কথাগুলো শুনে থমকে গেল আকাশ। ও কখনো ভাবতে পারেনি দীপ্তির মতো ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে এই ধরনের কথা বলতে পারে। যে মেয়ে কোনোদিন ওর একটা কথারও অবাধ্য হয়নি, সে কিনা আজকে বিয়ের 4 বছর পরে ওর থেকে ডিভোর্স চাইছে। আকাশ একটা শুকনো ঢোক গিলে নরম স্বরে দীপ্তিকে উদ্দেশ্য করে বলল, এসব কি বলছো দীপ্তি? তুমি আমার সাথে মজা করছো তাই না? আকাশের কথা শুনে যেন দীপ্তি তেলে বেগুনে জ্বলে উঠল। ও দাঁতে দাঁত চেপে বলল, কেন? আমাকে কি তোমার সার্কাসের জোগাড় মনে হয় যে তোমার সাথে মজা করব? এক্ষুনি যে কথাগুলো বললাম একদম সিরিয়াসলিই বললাম। আমার কথাগুলো ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, আর আমি এক্ষুনি এই মুহূর্তেই তোমার ফ্ল্যাট থেকে বেরিয়ে যাব। তোমার মতো লোকের সাথে আমার পক্ষে আর 1 মিনিটও এই ছাদের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। দীপ্তির কথা শেষ হতেই আকাশ দ্রুত পায়ে দীপ্তির সামনে গিয়ে ওর এক হাত নিজের 2 হাতের ভাঁজে নিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, দেখো দীপ্তি, আমি জানি তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব নাটক করছো। বিশ্বাস করো, আমি ভীষণ ভয় পেয়েছি। প্লিজ এবার এগুলো বলা বন্ধ করো। দীপ্তি এক ঝটকায় আকাশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে আকাশের গালে কষিয়ে একটা চড় মারল। চড়টা এত জোরে মেরেছে যে আকাশের মনে হচ্ছে কেউ ওর গালে অ্যাসিড ঢেলে দিয়েছে। ও গালে হাত দিয়ে দীপ্তির দিকে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপ্তি রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খবরদার, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমার থেকে দূরেই থাকো। তুমি বুঝতে পারছো না আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না? তারপরেও কেন আমার কাছে আসছো? আকাশ অসহায় কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? কেন আমাকে সহ্য করতে পারছো না? আচ্ছা, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আচ্ছা, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা আমাকে বলো প্লিজ। আমি আমার ভুলটা শুধরে নিব। দরকার হলে আমি তোমার পা ধরে ক্ষমা চাইব। তবু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না প্লিজ। তুমি কোনো ভুল করনি। ভুল তো আমি করেছি। নিজের পরিবারের লোকদের এগেনস্টে গিয়ে তোমার মতো একটা মিডল ক্লাস ছেলেকে বিয়ে করেছি। সেদিন যদি আমি আমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতাম, তাহলে আজকেই আমাকে সামান্য ওই কয়েকটা টাকা বেতনের চাকরি করতে হতো না। এখন আমি একটা বেটার লাক্সারি লাইফ লিড করতে পারতাম। বাট কোনো ব্যাপার না। এখন তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার ভুলটা শুধরে নিতে যাচ্ছি। কথাটা বলে দীপ্তি নিজের জামাকাপড় গোছাতে লাগলো। আকাশ দীপ্তিকে আটকানোর অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু ও আকাশের কোনো কথাই শুনলো না। নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আকাশ দীপ্তির যাওয়ার দিকে কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থেকে ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে এলো। রুমের মধ্যে এসেই হো হো করে হেসে দিল। হাসতে হাসতে পেট চেপে ধরে বেডের উপরে বসে পড়ল। এই মুহূর্তে আকাশকে দেখে মনে হচ্ছে লাইফে সবচেয়ে গুড নিউজটা ও আজকে পেয়েছে। অবশ্য এটা তো গুড নিউজই। ওর একমাত্র পথের কাঁটা আজকে ওর লাইফ থেকে সারা জীবনের জন্য বিদায় হয়েছে। এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আকাশের ফোনের রিং বাজতেই ও নিজেকে সামলে নিয়ে বেডের উপরে বালিশের পাশ থেকে নিজের ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনের উপর ঈশা নামটা জ্বলজ্বল করে উঠল। আকাশ আর এক মুহূর্তও দেরি না করে ফোনটা রিসিভ করে কানে ধরল। ও কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে ঘুমু ঘুমু কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, গুড মর্নিং বেবি। আকাশ মেয়েটার কথা কোনো রিপ্লাই না দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, ঈশা বেবি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। ঈশা হামি দিতে দিতে বলল, সকাল সকাল আবার কিসের গুড নিউজ? দীপ্তি বাসা ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে ও আর আমার সাথে থাকতে চায় না, আমাকে ডিভোর্স দিয়ে মুভ অন করতে চায়। ঈশা এতক্ষণ ঘুমু ঘুমু চোখে আকাশের সাথে কথা বলছিল, কিন্তু আকাশের কথা শুনে মুহূর্তের মধ্যেই ওর সব ঘুম পালিয়ে গেল। ও
ও ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো, তারপর অবাক কণ্ঠে বলল, কি বলছো আকাশ? তুমি কি আমার সাথে সকাল সকাল মজা করছো? এটা কিভাবে সম্ভব? দীপ্তি কিভাবে এত সহজে তোমাকে ছেড়ে চলে যেতে পারে? আকাশ খুশিতে গদগদ হয়ে বলল, না বেবি, আমি তোমার সাথে একদম মজা করছি না। ও একটু আগেই বাসা থেকে বের হয়ে গেছে। তোমাকে কি বলবো বলো তো, আমার নিজেরই এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঈশা বলল, কিন্তু আকাশ, এত বড় মিরাক্কেলটা হলো কিভাবে? জানি না, বুঝতে পারছি না, তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমরা এমনিতেই ওকে আমার লাইফ থেকে সরানোর প্ল্যান করছিলাম। ভালোই হলো আমাদের, কিছু করতেই হলো না, তার আগেই ও নিজে নিজেই চলে গেল। কথাটা বলতে বলতে আকাশ ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই ওর মুখটা চুপসে গেল, কারণ রুমের দরজার সামনে দীপ্তি দাঁড়িয়ে আছে। আকাশের মনে পড়ল অতিরিক্ত খুশিতে দীপ্তি যাওয়ার পর ও ভুলে দরজা বন্ধ না করেই রুমে চলে এসেছিল। ও ফোনটা মুখের কাছে এনে নিচু স্বরে বলল, ঈশা, আমি তোমার সাথে পরে কথা বলছি, বাই। আকাশ ফোনটা কাটতেই দীপ্তি মাথা নিচু করে রুমের মধ্যে প্রবেশ করলো। তারপর বেডের পাশে ছোট্ট সাইড টেবিলের ওপর থেকে নিজের ফোনটা হাতে নিয়ে আকাশের দিকে এক পলক তাকিয়ে আটকে আটকে আসা গলায় বলল, ফোনটা ফেলে গিয়েছিলাম, ওইটাই নিতে এসেছিলাম। দীপ্তির কথা শুনে আকাশ কোনো প্রতিক্রিয়া করলো না, অন্যদিকে তাকিয়ে রইল। দীপ্তি আকাশের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ালো। রুমের দরজা পর্যন্ত এসে আবার ঘুরে দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। দীপ্তির এমন কাণ্ডে আকাশ বোকা হয়ে গেল। দীপ্তি আকাশকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে ওকে ছেড়ে দিয়ে তখন আকাশের যেই গালে চড় দিয়েছিল ওই গালে হাত বোলাতে বোলাতে বলল, আই এম সরি, আমি আসলে এত জোরে চড়টা মারতে চাইনি। প্লিজ আমাকে মাফ করে দিও। কথাটা বলতে বলতে দীপ্তির চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আকাশ দীপ্তির দিকে অবাক চোখে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছে একটু আগে যে দীপ্তি ওই কথাগুলো বলেছে সে আসল দীপ্তি ছিল না, অন্য কেউ ছিল। আর এখন ওর সামনে দাঁড়িয়ে যেই মেয়েটা ওর গালে চড় দেওয়ার জন্যে কাঁদছে সেটা ওর আসল দীপ্তি। দীপ্তি আকাশের চোখে চোখ রেখে এক পা করে পিছাতে পিছাতে বলল, নিজের লাইফটা খুব সুন্দর করে গুছিয়ে নিও। আমি তোমাকে ফ্রি করে দিলাম। আজ থেকে আমার ছায়াটাও আর কখনো তোমার লাইফে পড়বেই না। তোমার থেকে অনেকটাই দূরে চলে যাব, যতটা দূরে গেলে পৃথিবীর কেউ আমাকে স্পর্শ করতেই পারবে না, ততটা দূরে। তুমি খুব 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 ভালো থেকো। এইটুকু বলে দীপ্তি সামনের দিকে ঘুরে দৌড়ে চলে গেল। এবারের আকাশ দীপ্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তখন ওর চোখে থেকে পানি গড়িয়ে পড়ল। ও নিজেই টের পেল না, হঠাৎ অনুভব করলো ওর বুকের বাম পাশটায় চিনচিনে ব্যথা হচ্ছে, শ্বাসটা আটকে আসছে। হঠাৎ এমন কেন লাগছে ও বুঝতেই পারছে না। কই একটু আগেই তো দীপ্তি চলে যাওয়ার জন্যে ও ভীষণ খুশি হয়েছিল, তাহলে এখন ওর কথাগুলো শুনে এত কষ্ট হচ্ছে কেন? আকাশ মাথা চেপে ধরে বিছানায় উপরে বসে পড়ল। আজ থেকে প্রায় 7 বছর আগে দীপ্তির সাথে আকাশের ওদের ভার্সিটিতে পরিচয় হয়েছিল। আকাশ দীপ্তির এক ব্যাচ সিনিয়র ছিল। দীপ্তি আকাশের থেকে একটা নোট নিতে গিয়েছিল, তখনই ওদের প্রথম পরিচয় হয়। আস্তে আস্তে দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর তারপর বন্ধুত্ব থেকে দুজনের রিলেশনে জড়িয়ে পড়ে। 3 বছর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তারপর দীপ্তির বাবা অন্য এক জায়গায় ওর বিয়ে ঠিক করে। দীপ্তি ওর বাবাকে সাফ সাফ জানিয়ে দেয় ও এখন কিছুতেই বিয়ে করতে চায় না। ওর বাবা কারণ জিজ্ঞেস করতে ওর সবাইকে আকাশের কথা জানিয়ে দেয়। দীপ্তির বাবা আকাশের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারে আকাশ একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওর বাবা সামান্য একজন স্কুল টিচার। এটা জানার পর উনি দীপ্তিকে সোজাসাপটা ভাবে জানিয়ে দেয় উনি কিছুতেই আকাশের সাথে দীপ্তির বিয়ে দেবে না। উনি যেই পাত্রকে দীপ্তির জন্য ঠিক করেছেন, দীপ্তির সেই পাত্রকেই বিয়ে করতে হবে। দীপ্তি ওর বাবাকে মুখের উপর বলে দেয় ও কিছুতেই আকাশকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এই কথা শুনে দীপ্তির বাবা ওর ভার্সিটি যাওয়া বন্ধ করে দেয়। ওর ফোনটাও ওনারা নিয়ে নেয়। দীপ্তি কিছুতেই আকাশের সাথে যোগাযোগ করতে পারছিল না।
এদিকে আকাশ ও দীপ্তি কোনো খবর না পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। একদিন বিকালে দীপ্তির মা ঘুমাচ্ছিল, তখন ও চুপি চুপি গিয়ে ওর মায়ের ফোনটা নিয়ে নিজের রুমে চলে আসে। তারপর আকাশের নাম্বারে কল করে এতদিন যা যা হয়েছে সবটা খুলে বলে। সবটা শুনে আকাশ বলে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। দীপ্তি প্রথমে আকাশের কথায় অমত করলেও আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরের দিন রাতে দীপ্তি ওর মায়ের কিছু জুয়েলারি আর ওর বাবার আলমারি থেকে কিছু ক্যাশ নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। তারপর দুজন গিয়ে একটা সস্তার হোটেলে ওঠে। পরের দিন চুপি চুপি গিয়ে নিজেদের বিয়েটা সেরে ফেলে। দীপ্তির বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবরটা সকাল হতে পুরো এলাকায় ওর পালিয়ে যাওয়ার কথাটা ছড়িয়ে পড়েছিল। যারা একসময় দীপ্তির বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না, তারা বাড়িতে এসে ওনাকে অপমান করতে লাগলো। নিজের মেয়ের করা একটা ভুলের জন্য ওনার মান সম্মান সব মাটিতে মিশে গিয়েছিল। উনি কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় ছিলেন না, মানসিক এবং শারীরিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। দীপ্তির পরিবার বিয়েটা মেনে না নিলেও আকাশের পরিবার ওদের বিয়েটা ঠিক হয়ে মেনে নিল। দীপ্তি ও শ্বশুরবাড়িতে থেকেই নিজের স্টাডি কন্টিনিউ করতে পারল। বিয়ের পর দীপ্তির প্রতি আকাশের ভালোবাসা কেয়ারিং আরও বেড়ে গেল। দীপ্তির একটুখানি হাত কেটে গেল আকাশ চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলত। আকাশের মা বাবাও দীপ্তিকে নিজের মেয়ের মতো ভালোবাসত। ওকে কখনো কোনো কাজ করতে দিত না। সব কিছু ঠিকঠাকই চলছিল। এর মধ্যে আকাশের স্টাডি কমপ্লিট হয়ে যায়। ও নিউ জব পেয়ে দীপ্তিকে গ্রামের বাড়িতে রেখে শহরে চলে আসে। আকাশ চলে যাওয়া দীপ্তি ভীষণ কষ্ট পেয়েছিল। প্রায় রোজ কান্নাকাটি করত, খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছিল। প্রথম আকাশ রোজ দীপ্তিকে কল করে খোঁজ খবর নিত, কিন্তু ধীরে ধীরে আকাশ কেমন বদলে গেল। সপ্তাহে একদিনও দীপ্তির সাথে কথা বলতো না। দীপ্তি যখনই কল করত, কাজের বাহানা দেখিয়ে ফোন কেটে দিত। আকাশের দিনের পর দিন এমন ব্যবহারে দীপ্তির মনটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। ও রোজ আকাশের ছবিটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদত। ঠিকঠাক মতো একদম নিজের যত্ন নিত না। ফাইনালি প্রায় 1 বছর পর দীপ্তির স্টাডি কমপ্লিট হয়ে যায়। ওর রেজাল্ট আসতেই ও চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করে, আর অনেক চেষ্টার পর একটা জবও পেয়ে যায়। তবে আকাশের মতো অত উঁচু পোস্টের না, মোটামুটি একটা জব পেয়েছিল। কিন্তু দীপ্তি তাতেই বেশ খুশি হয়েছিল, কারণ যাই হোক এখন থেকে আকাশের কাছাকাছি তো থাকতে পারবে। দীপ্তি আকাশের কাছে আসার জন্য ছটপট করছিল। খুশিতে ওর পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওকে অত খুশি দেখে আকাশের মা বাবাও আর ওর জব করার ব্যাপারটাকে নিয়ে অমত করেনি। ওনাদের ভাষ্যমতে সন্তান যাতে খুশি থাকে তাতেই ওনারা খুশি। জব পাওয়ার কিছুদিন পর দীপ্তি আকাশকে কিছু না জানিয়েই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে ওর ফ্ল্যাটে চলে আসে। আকাশের ফ্ল্যাটে এসে দীপ্তি বেশ অবাক হয়, কারণ ফ্ল্যাটটা বেশ বড়। ফ্ল্যাটের মধ্যে দামি দামি জিনিসপত্রে ভর্তি। চাকরির মাত্র 1 বছরের মধ্যে আকাশ এত বড় একটা ফ্ল্যাট কিভাবে কিনে ফেলেছিল, দীপ্তির মাথায় সেটাই ঢুকছিল না। দীপ্তি আরও এক ধাপ অবাক হয় আকাশকে দেখে। আকাশ একদম নিজেকে পাল্টে ফেলেছিল। আকাশের পোশাক থেকে শুরু করে ওর হাঁটা চলার ভঙ্গি সব চেঞ্জ হয়ে গিয়েছিল। আর সবথেকে বড় কথা হলো, আকাশ দীপ্তিকে এখানে দেখে একদম খুশি হয়নি, বরং ভীষণ রেগে গিয়েছিল। তবে আকাশ মুখে দীপ্তিকে কিছু না বলেও ওর চোখে মুখে ঠিকই রাগটা প্রকাশ পাচ্ছিল। দীপ্তি প্রথমে ভেবেছিল হয়তো আকাশকে না বলে আসার জন্যে ও এতটা রেগে গেছে। আস্তে আস্তে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সময়ের সাথে কিছুই ঠিক হলো না। আকাশের আর দীপ্তির মধ্যে দূরত্ব আস্তে আস্তে বাড়তে লাগলো। আকাশ সারাদিন অফিসে পড়ে থাকতো, যখন বাসায় আসতো ফোনে মুখ গুজে বসে থাকতো। প্রথম আকাশের এমন ব্যবহারে দীপ্তি কষ্ট হলেও ধীরে ধীরে এসব ওর অভ্যাস হয়ে গেল। ও একদিকে নিজের আর অন্যদিকে নিজের সংসার একদম নিপুণভাবে সামলাতে লাগলো। আকাশ কোনো কিছু চাওয়ার আগেই দীপ্তি সেই জিনিসটা নিয়ে আকাশের সামনে হাজির হতো। আকাশ মাঝে মাঝে এটা ভেবে অবাক হতো, দীপ্তি এত সহজে কিভাবে ওর মনের কথা বুঝে যায়। এইভাবে সবকিছু চলছিল, কিন্তু কয়েকদিন আগে থেকে হঠাৎ দীপ্তি চেঞ্জ হয়ে গেল। সারাদিন কিছু একটা নিয়ে চিন্তা করতো।
সব কাজে বারবার কেমন ভুল করত। আকাশ সব কিছু খেয়াল করত ঠিকই, তবে পাত্তা দিত না। দীপ্তির কোনো বিষয়ে ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। এর মধ্যে হঠাৎ করে আজকে সকালে দীপ্তি এসে জানালো ও আকাশের সাথে থাকতে চায় না। দীপ্তি চলে গেছে প্রায় ৩ মাস কেটে গেছে। ঈশা এখন আকাশের সাথে ওর ফ্ল্যাটে থাকে। ওরা দুজন লিভ ইন রিলেশনে আছে। দিনকে দিন আকাশের কাছে ঈশা চরম অসহ্যের হয়ে উঠেছে। আকাশ যেই জিনিস অপছন্দ করে দিশা ঠিক সেই জিনিসগুলোই করতে থাকে। সারাদিন পার্টি করবে, ছেলেদের সাথে মেলামেশা করবে, রাতে ঠিকমতো বাসায় ফিরে আসবে না। সারাদিন বাসার জিনিসপত্র এদিক সেদিক করে রাখবে। ইদানিং ঈশার সবকিছুই আকাশের চরম অসহ্য লাগে। ও সবকিছুতে ঈশাকে দীপ্তির সাথে কম্পেয়ার করার চেষ্টা করে। ওর মনে হয় দীপ্তি থাকলে কখনো এসব করতো না। সব সময় ওর কথা শুনে চলতো। অথচ ঈশাকে কিছু বললেই ও রেগে যায়, বাসার সব জিনিস ভাঙচুর করা শুরু করে। আকাশকে টাকার খোঁটা দেয়। অবশ্য দিবে নাই বা কেন? আজকে আকাশ যা যা আছে সবকিছু তো ঈশাই দিয়েছে। ২ বছর আগে আকাশ যখন জব নিয়ে ওই অফিসে জয়েন করেছিল, তখন আকাশ একদম নিচু পোস্টে একটা জব করত। আকাশ যে অফিসে জব করত ওই অফিসের চেয়ারম্যান হচ্ছে ঈশার বাবা। ঈশা মাঝে মাঝেই ওর বাবার সাথে দেখা করতে অফিসে আসতো। একদিন ঈশা ওর বাবার কেবিনে এসে আকাশকে দেখে ফেলেছিল। প্রথম দেখায় ওর আকাশকে বেশ ভালো লেগে গিয়েছিল। ও প্রায়ই আকাশের সাথে কথা বলার জন্যে অফিসে আসতো। আকাশের পাশে বসে ঘন্টার পর ঘন্টা ওর সাথে কথা বলতো। আকাশকে নিয়ে রেস্টুরেন্ট যেত, লং ড্রাইভে যেত। আকাশের প্রথম প্রথম এসব বিরক্ত লাগলেও আস্তে আস্তে ঈশাকে ওর ভালো লাগতে শুরু করে। একটা সময় ওরা দুজন ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে। আকাশ যে বিবাহিত সেটা ঈশা ভালো করেই জানতো। তারপরেও ও আকাশের সাথে নিজের রিলেশনটা কন্টিনিউ করে গেছে। ঈশা ওর বাবাকে বলে আকাশের প্রমোশন করিয়েছে। নিজের টাকা দিয়ে ওকে ফ্ল্যাট কিনে দিয়েছে। ঈশার বাবারও আকাশ আর ঈশার রিলেশনটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। ছোটবেলা থেকে মেয়ে যেটা চেয়েছে উনি সেটাই মেয়েকে এনে দিয়েছেন। এবারের মেয়ে যাকে লাইফ পার্টনার হিসেবে পছন্দ করবে তার সাথেই উনি ঈশার বিয়ে দিবেন। রাত ১টা বাজে। আকাশ ড্রয়িং রুমে পায়চারি করছে। ঈশা এখনো বাড়িতে ফিরেনি। আকাশ বারবার ঈশাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা একবারও ওর ফোন রিসিভ করছে না। রাগে আকাশের মাথা ফেটে যাচ্ছে। আজকে ঈশা বাড়িতে ফিরলে ওর সাথে এই নিয়েও একটা হেস্তনেস্ত করে ছাড়বো। আকাশের ভাবনার মধ্যে দরজায় কলিং বেল বাজে। আকাশ গিয়ে দরজাটা খুলতেই দেখল ঈশা একটা ছেলের হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। দুজনেই ড্রাঙ্ক। আকাশ তীক্ষ্ণ চোখে ঈশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ঈশা ছেলেটাকে বাই বলে আকাশকে সাইড কাটিয়ে ঢুলতে ঢুলতে ভিতরে চলে গেল। আর ছেলেটাও উল্টে ঘুরে হেঁটে চলে গেল। আকাশ দরজাটা আটকে দিয়ে ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওকে কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তার আগেই ঈশা হাত উঠিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ, এই রাতে তুমি তোমার ওই থার্ড ক্লাস ভাষণ দেওয়া শুরু করো না। নাও, আই অ্যাম ভেরি টায়ার্ড। সো তোমার ওইসব চিপ ভাষণ শোনার জন্য আমার কাছে একদম সময় নেই। প্লিজ আমার সামনে থেকে সরো। আমি এখন একটু রেস্ট নিতে চাই। ঈশার কথা শুনেও আকাশ সরল না। রাগী দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে রইল। আকাশ সরছে না দেখে ঈশা আকাশকে সাইড কাটিয়ে নিজের রুমে চলে গেল। যেতে যেতে যা মনে আসলো তাই বলে আকাশকে গালি দিতে লাগলো। আকাশ সবটা শুনে রাগে গজগজ করতে করতে সোফার ওপরে গিয়ে ধপ করে বসে পড়ল। হঠাৎ করে আজকে ওর দীপ্তির কথা ভীষণ মনে পড়ছে। মেয়েটা কোথায় আছে, কি করছে কিছুই জানে না। অবশ্য জানবেই বা কি করে, কখনো তো খোঁজ নেয়াই হয়নি। ইনফ্যাক্ট কোনো অফিসে জব করে সেটাই এখনো পর্যন্ত জানে না। আকাশ নিজের চুলগুলো হাত দিয়ে শক্ত করে টেনে ধরে মাথাটা নিচু করে রইল।
মানুষ বড়ই অদ্ভুত। একটা প্রাণী যখন কেউ আমাদের খুব কাছে থাকে তখন আমরা তার ভালোবাসা, কেয়ারিং গুলোকে একদম মূল্য দেই না। আর যখন আমাদের অবহেলা, অপমান সহ্য করতে না পেরে মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা তাকে ভীষণভাবে মিস করি। কিন্তু তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। যে একবার সব মায়ার বাঁধন কাটিয়ে চলে যায় সে কখনো হয়তো আর ফিরে আসে না। আকাশের সোফার সাথে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। তখনই ওর ফোনে একটা কল আসে। ও চোখ বন্ধ করে রেখে সোফার পাশে থাকা ছোট্ট টি টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানের কাছে ধরে ওপাশ থেকে কেউ ধীর কণ্ঠে জিজ্ঞেস করে। কেমন আছো? কণ্ঠস্বরটা কানে আসার সাথে সাথে আকাশ হকচকিয়ে ওঠে। বহু পরিচিত সেই কণ্ঠস্বরটা চিনতে আকাশের এক মুহূর্ত সময় লাগে না। দীপ্তি? ওপাশ থেকে মৃদু কণ্ঠে জবাব আসে। যাক, চিনতে পেরেছো তাহলে? দীপ্তির কথা শুনে আকাশ মাথাটা নিচু করে রইল। ওপাশ থেকে দীপ্তি বলল, আমার সাথে এখন একটু দেখা করতে পারবি প্লিজ? শেষবারের মতো প্রমিস করছি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না। আকাশ অবাক কণ্ঠে বলল। এত রাতে তোমার সাথে কিভাবে দেখা করব দীপ্তি? দীপ্তি অনুনয়ের স্বরে বলল, প্লিজ আকাশ, শেষবারের মতন আমার এই একটা অনুরোধ রাখো প্লিজ। একটা বার আমার সাথে দেখা করো। দীপ্তির এমন অনুনয়ের স্বরে বলা কথাটা আকাশ অবজ্ঞা করতে পারল না। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, কোথায় আসতে হবে বলো। ওপাশ থেকে দীপ্তি বলল, সিটি হসপিটাল। হসপিটালের কথা শুনেই আকাশের কলিজাটা মোচড় দিয়ে উঠল। ও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হসপিটালে? মানে তুমি হসপিটালে কি করছো? কি হয়েছে তোমার? দীপ্তি আকাশের প্রশ্নের কোনো অ্যান্সার না দিয়ে শান্ত স্বরে বলল, আমার কাছে এত কিছু বলার সময় নেই আকাশ। যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে আসো প্লিজ। কথাটা বলে দীপ্তি ফোনটা কেটে দিল। আকাশ কয়েকবার হ্যালো হ্যালো করার পরেও যখন ওপাশ থেকে কোনো অ্যান্সার আসলো না তখন ও ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আকাশ হসপিটালে এসে রিসিপশনিস্টের কাছ থেকে দীপ্তির কেবিনের ঠিকানা নিয়ে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছুক্ষণ হাঁটার পর কাঙ্ক্ষিত জায়গায় চলে এলো। ও দীপ্তির কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। ওর হাত পা কেমন বরফ হয়ে আসছে। ভেতরে যেতে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে। প্রায় অনেকক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকার পর দরজায় ২ বার টোকা দিল। দরজায় টোকা দিতেই আকাশের মা এসে দরজাটা খুলে দিল। আকাশ ওর মাকে এই মুহূর্তে এখানে দেখে বেশ অবাক হলো। ও ওর মাকে কিছু বলতে যাবে তার আগেই ওর মা ওর দিকে থেকে মুখ ফিরিয়ে ভিতরে চলে গেল। মায়ের এমন ব্যবহারে আকাশ মোটেও অবাক হলো না। কারণ ও সেটা করেছে। তারপর ওর সাথে একদিন এমনই হবে সেটা ও ভালো করেই জানত। আকাশ ধীর পায়ে কেবিনের মধ্যে প্রবেশ করলো। কেবিনের মধ্যে ঢুকেই ও আরও অবাক হয়ে গেল। এখানে দীপ্তির মা-বাবাও আছে। আকাশ কিছুক্ষণ ওনাদের দিকে শকড হয়ে তাকিয়ে থাকার পর ওর চোখে গেল বেডের দিকে। বেডের দিকে চোখ যেতেই আকাশ আঁতকে উঠল। ওর শরীর অসাড় হয়ে গেল। দীপ্তি বেডের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। নাকে মুখে রক্তের দাগ লাগানো। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। গায়ের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। দীপ্তিকে এমন অবস্থায় দেখে আকাশের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটা কি থেকে কি হয়ে গিয়েছে। ওকে দেখে বোঝাই যাচ্ছে না এটা সেই দীপ্তি। আকাশ দীপ্তির দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। তখনই দীপ্তি আস্তে আস্তে করে চোখ খুলে ওর দিকে তাকালো। তাকিয়েই ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, একদম ঠিক টাইমেই চলে এসেছো। আর একটু দেরি হলেই হয়তো আমাকে পেতে না। দীপ্তির কথা শুনে আকাশ প্রশ্নবোধক চাহনিতে সবার দিকে তাকালো। দেখলো ওর মা বাবা, দীপ্তির মা বাবার সবাই নিঃশব্দে কাঁদছে।
আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে সবার দিকে তাকিয়ে বলল। তোমরা কাঁদছো কেন? কি হয়েছে দীপ্তির? আকাশের মা কিছু বলতে যাবে তার আগে দীপ্তি বলল। আকাশ, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার কাছে এসে একটু বসবে প্লিজ। আকাশ ধীর পায়ে দীপ্তির দিকে এগিয়ে গিয়ে ওর বেডের পাশে রাখা চেয়ারটার উপরে বসে পড়ল। দীপ্তি আকাশের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁটটা ভিজিয়ে বলল। জানি এত রাতে তোমাকে ডিস্টার্ব করা একদম ঠিক হয়নি, কিন্তু শেষবারের মতো তোমার মুখটা দেখতে বড্ড ইচ্ছে করছিল, তাই বেহায়ার মতোই ফোনটা করেই ফেললাম। আকাশ বুঝতেই পারছে না দীপ্তি বারবার শেষবারের মতো এই কথাটা কেন বলছে। ও কিছু বলতে যাবে তার আগেই দীপ্তি ওকে থামিয়ে দিয়ে বলল। আজকে তুমি কিচ্ছু বলবে না, আমি বলবো তুমি শুনবে। আকাশ থেমে গিয়ে দীপ্তির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্তি ভাঙা গলায় বলা শুরু করলো। মেয়েটাকে কখনো ঠকিও না আকাশ। জানো, ভালোবাসার মানুষের থেকে প্রতারণা পাওয়ার থেকে যন্ত্রণার আর কিচ্ছু হয় না। নিজের কাছের মানুষটা যখন ঠকায় তখন বেঁচে থেকেও মৃত্যু সামান্য মনে হয়। আকাশ চমকে দীপ্তির দিকে তাকালো। ও ভাবতেই পারছে না দীপ্তি ঈশার কথা জানে, কিন্তু কিভাবে ঈশার ব্যাপারে জানতে পারলো ওর মাথায় সেটা ঢুকছে না। দীপ্তি বলল। গ্রাম থেকে যেদিন তোমার কাছে এসেছিলাম সেদিন আমি খুব 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 খুশি ছিলাম, কারণ পুরো একটা বছর পর আমি আমার আকাশের সাথে দেখা করতে যাচ্ছিলাম। কিন্তু এখানে এসে যখন দেখলাম আমি আশায় আমার আকাশ একদমই খুশি হয়নি, বরং ভীষণ বিরক্ত হয়েছে, তখন আমার খুব খুব কষ্ট হয়েছে। আমার আকাশ যখন প্রত্যেকটা মুহূর্ত আমাকে ইগনোর করতো তখন ইচ্ছে করতো এক ছুটে গিয়ে উঁচু কোনো জায়গা থেকে ঝাঁপ দিয়ে মরে যায়, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাই আর মরতেই পারিনি। কিন্তু প্রত্যেকটা দিন নিজের মৃত্যু কামনা করেছি। আর ফাইনালি পুরো 1 বছর পর যখন জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর ক্যান্সার একদম লাস্ট স্টেজে আছে, তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, মৃত্যুর ভয়। দীপ্তির কথা শুনে আকাশ 440 ভোল্টেজ শক খেলো। ও চিল্লিয়ে বলল। হোয়াট? তোমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে? আমাকে বলনি কেন? দীপ্তি তাচ্ছিল্য হেসে বলল। খবরটা জানার পর আমি বারবার তোমাকে কল করেই যাচ্ছিলাম আকাশ। ওই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু আমি যতবার তোমাকে কল দিচ্ছিলাম তুমি বারবার ফোনটা কেটেই দিচ্ছিলে। বাধ্য হয়ে আমি হসপিটাল থেকে রিপোর্টগুলো নিয়ে সোজা তোমার অফিসেই চলে গিয়েছিলাম। কিন্তু তোমার অফিসের বাইরে গিয়ে যখন রিক্সা থেকে নামলাম তখন দেখলাম তুমি একটা মেয়ের কোমরে হাত দিয়ে ঘনিষ্ঠভাবে গাড়িতে উঠে চলে যাচ্ছ। বিশ্বাস করো, ক্যান্সারের খবরটা শুনে যতটা না কষ্ট হয়েছিল তার থেকে বেশি কষ্ট হয়েছিল তোমাকে ওইভাবে একটা মেয়ের সাথে দেখে। আমার পুরো দুনিয়া ওলট পালট হয়ে গিয়েছিল। প্রায় 10 মিনিট রোদের মধ্যে থম মেরেই দাঁড়িয়েছিলাম। তারপর যখন হুঁশ আসলো তখন আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বারবার মনকে এটা বলেই বোঝাচ্ছিলাম আমার আকাশ আর যাই করুক আমাকে কখনো ঠকাবে না। ওই মেয়েটা হয়তো আকাশের ফ্রেন্ড হবে, কিন্তু দীপ্তি থেমে গেল। আকাশ হতবিহ্বল হয়ে দীপ্তির কথা শুনে যাচ্ছে। দীপ্তি আবারও বলল। কিন্তু ওই দিন রাতে তুমি যখন বাসায় ফিরে ব্যালকনিতে গিয়ে মেয়েটির সাথে কথা বলছিলে তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল। সেদিন আমার কেন যেন মনে হয়েছিল তোমাদের কথাগুলো আমার একবার শোনা দরকার। পা টিপে টিপে আমি ব্যালকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন আমি জানতে পেরেছিলাম আমি তোমার লাইফের একমাত্র কাঁটা হয়ে গিয়েছি, যাকে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যেই নিজের থেকে সরাতে চাও। যদি ভালোই ভালোই না সরে যাই তাহলে তুমিই আমাকে মেরে ফেলতেও দ্বিতীয়বার ভাববে না। আর তুমি নাকি তোমার ঈশার জন্যই সব কিছু করতে পারো। তোমার সেই কথাগুলো শুনেই আমার বেঁচে থাকার ইচ্ছাটা কয়েক সেকেন্ডের মধ্যেই মরে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম আল্লাহ যা করেন
ভালোর জন্যই করেন। তাই হয়তো তোমাকে শান্তিতে রাখার জন্য আল্লাহ আমাকে নিজের কাছে ডেকে নিতে চেয়েছেন। আমিও তো তোমাকে সবসময় ভালো থাকতে দিতে চেয়েছিলাম, তাই তো মিথ্যে অভিনয় করে তোমার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ওই দিন একদম থাপ্পড়টা মারতে চাইনি, ওটা তো রাগের মাথায় দিয়েছিলাম। প্লিজ, ওটার জন্য আমাকে ক্ষমা করে দিও। আকাশ হুট করেই বসা থেকে দাঁড়িয়ে গিয়ে দীপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর বলল, তুমি কেন আমার কাছে মাফ চাইছো দীপ্তি? আমার তো তোমার কাছে মাফ চাওয়ার কথা। প্লিজ আমাকে মাফ করে দাও। দীপ্তি হালকা হেসে বলল, আমি তো তোমাকে সেই কবেই মাফ করে দিয়েছি। হয়তো আমি কোনোদিন তোমার বউ হওয়ার যোগ্যই ছিলাম না, এতে তোমার তো কোনো দোষ নেই। তবে এটা ভেবে খুশি লাগছে, তোমার স্ত্রী হই এই পৃথিবী থেকে বিদায় নিতে পারছি। বেঁচে থাকতে না হয় তোমার সাথে নাই বা থাকতে পারলাম, কিন্তু আল্লাহ যদি জান্নাত নসিব করে তাহলে ইনশাল্লাহ তোমার সাথে আবার দেখা হবে। আকাশ দীপ্তিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার কিচ্ছু হবে না দীপ্তি, আমি তোমার কিচ্ছু হতে দিব না। ভালো কোনো কান্ট্রিতে নিয়ে গিয়ে আমি তোমার ট্রিটমেন্ট করাবো। দীপ্তি কান্নারত স্বরে বলল, এভাবে লোভ দেখিও না প্লিজ। অনেক কষ্টে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি, বেঁচে থাকার লোভ দেখিয়ে আর তোমার প্রতি দুর্বল করে দিও না। আমার যে আমার যে তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। আকাশ কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো করে বলল, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমাকে যেতেই দিব না। তুমি আগে ভালো করে সুস্থ হবে, তারপর আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব। সেটা যে সম্ভব না আকাশ, আমার সময় শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। তুমি খুব ভালো থেকো। আর আর আমি যদি কখনো কোনো বেয়াদবি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি পুরোপুরি মুক্ত হয়ে গেলে। দীপ্তি নামের পথের কাঁটাটা তোমার জীবন থেকে সারা জীবনের মতো চলে গেল। এবার হয়তো তোমার আর কোনো পিছু টান থাকবে না। নিজের লাইফটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে নিও। তুমি ভালো থাকলেই মনে করবে আমি ভালো আছি। কথাটা বলে দীপ্তি আকাশের মাথায় হাত বোলাতে বোলাতে পাশে তাকিয়ে আকাশের আর ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, তোমরা প্লিজ ওকে ক্ষমা করে দাও। ওর সামান্য একটা ভুলের জন্য তোমরা ওকে দূরে সরিয়ে দিও না। তোমরা ছাড়া ওর কে আছে বলো? তোমরা যদি ওকে দূরে সরিয়ে দাও তাহলে ও কার কাছে যাবে? আকাশ বিড়বিড় করতে করতে বলতে লাগলো, আমার কাউকে চাই না দীপ্তি, আমার শুধু তোমাকেই চাই। প্লিজ আমার ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দাও। আকাশের কথার উত্তরে দীপ্তি কিছুই বলল না। ও ওর বাবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমার জন্যেই তুমি মানুষের কাছে অনেক অপমানিত হয়েছো বাবা। পারলে তোমার এই স্বার্থপর মেয়েটাকে ক্ষমা করে দিও প্লিজ। দেখো, তোমার মেয়ে তোমাকে কষ্ট দিয়েছে, অন্যায়টা করেছিল, তার শাস্তি আল্লাহ তাকে দিচ্ছে। এবার তুমিও তো আমাকে মাফ করে দিয়ে আমাকে শান্তিতে চোখ বন্ধ করতে দাও বাবা। দীপ্তির কথা শুনে ওর বাবা হু হু করে কেঁদে দিলেন। এতগুলো বছর পর মেয়েকে দেখতে পেলেন, অথচ এখন আর ওনার কিছুই করার নেই। মেয়েটা ওনার চোখের সামনে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। নিজের মেয়ের মৃত্যু দেখা একজন বাবার জন্যে যে কতটা যন্ত্রণা তা হয়তো যে নিজের সন্তানের মৃত্যু দেখেছে একমাত্র সেই জানে। দীপ্তির শ্বাস ধীরে ধীরে ঘন হয়ে আসছে। ও আকাশের মাথা থেকে নিজের হাতটা নামিয়ে বলল, আকাশ, আমার বাবা মা বোনকে দেখে রেখো, নিজের যত্ন নিও। আমার শ্বশুর বাবা শাশুড়ি মায়ের খেয়াল রেখো। আর যদি পারো মাঝে মাঝে এসে আমার কবর জিয়ারত করে যেও। এইবার আমাকে ছাড়ো, আমার আমার যাওয়ার সময় হয়ে গেছে। আকাশ হাউমাউ করে কেঁদে দিল, বলল, আমাকে ছেড়ে যেও না দীপ্তি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। দীপ্তির দু চোখের কার্নিশ গড়িয়ে পানি পড়ছে। ও জোরে শ্বাস নিতে নিতে বলল, আমার
আমার যে তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে আকাশ। ইচ্ছে করছে তোমার সাথেই থেকে যেতে, কিন্তু আমি চাইলেও যে তোমার সাথে থাকতে পারবো না। কথাটা বলে দীপ্তি ওর বাবা আর শ্বশুরের দিকে তাকিয়ে বলল, ওকে সরাও প্লিজ। ওনারা দুজন এসে আকাশকে টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। আকাশ পাগলের মতো চিল্লিয়ে কেঁদে যাচ্ছে। ওখানে উপস্থিত সবাই কাঁদছে। দীপ্তি আকাশের দিকে একটু তাকিয়ে মৃদু হেসে বলল, কেঁদো না আকাশ, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না। একদিন না একদিন সবাইকেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমি না হয় তোমার আগে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। যখন আমাকে খুব মিস করবে তখন আমার ডায়েরিটা পড়ো। ওটাতে আমাদের ভালোবাসার সব স্মৃতি জড়িয়ে আছে। তোমাদের গ্রামের বাড়িতে আমাদের যে রুমটা ছিল ওইখানেই ডায়েরিটা রাখা আছে। এটুকু বলে দীপ্তি একদম সোজা হয়ে বিড় করে কালিমা পড়ে নিল। তারপর জোরে জোরে ৩ বার শ্বাস নেওয়ার পর শরীরটা নিস্তেজ হয়ে গেল। আকাশ চিৎকার করে কাঁদতে লাগলো। দৌড়ে দীপ্তির কাছে আসতে চাইলো, কিন্তু কেউ ওকে ওর দীপ্তির প্রাণহীন শরীরটার কাছে আসতে দিল না। সবাই ওকে শক্ত করে ধরে রইল। কিছু বছর পর গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়ে দীপ্তির কবরের পাশে দাঁড়িয়ে আছে আকাশ। এটা ওর নিত্যদিনের কাজ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে দীপ্তির কবরের পাশে এসে কবর জিয়ারত করে তারপর নিজের অন্যান্য কাজে যায়। দীপ্তির কবরটা ওর শ্বশুর বাড়িতেই দেয়া হয়েছে। আকাশ এখন গ্রামেই থাকে। এখানে দীপ্তির বাবার বিজনেস দেখাশোনা করে, আর পাশাপাশি কিছু গরিব বাচ্চাদের বিনা টাকায় কোচিং করায়। আকাশ নিজে দাঁড়িয়ে থেকে দীপ্তির বোনের বিয়ে দিয়েছে, আর দীপ্তির মা বাবার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছে। দীপ্তি চলে যাওয়ার পর আজ অবধি ওর সেই ফ্ল্যাটে পা রাখেনি। ঈশা কয়েকবার দেখা করতে এসেছিল, ওকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সাফ মানা করে দিয়েছে। পরে আকাশের কাছে বারবার অপমানিত হয়ে ঈশা ওর কাছে আসা বন্ধ করে দিয়েছে। দীপ্তির মা বাবা, আকাশের মা বাবা অবশ্য আকাশের অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আকাশ কিছুতেই রাজি হয়নি। ও বলে দিয়েছে, যতদিন বেঁচে আছি দীপ্তির স্মৃতিটুকু নিয়েই বাঁচব, আর কাউকে ওর প্রয়োজন নেই। আকাশ হাঁটু ভেঙে বসে দীপ্তির কবরের উপরে হাত বোলাতে বোলাতে বলল, আমার জীবনে আর অন্য কাউকে আসতে দিব না দীপ্তি। যতগুলো দিন বেঁচে আছি তত দিন শুধু তোমার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে চাই। যেদিন মৃত্যু আসবে ওই দিন হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিব, কারণ একমাত্র মৃত্যুই তোমার কাছে আমাকে পৌঁছে দিতে পারে। কথাটা বলে আকাশ একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তোমার ডায়েরিটা আমি মাঝে মাঝে পড়ি। যখন পড়ি তখন মনে হয় তুমি আমার পাশেই আছো। আমি তোমাকে অনুভব করি। জানি এই সব কিছুই আমার মনের কল্পনা মাত্র, কিন্তু বাকিটা জীবন না হয় আমি তোমাকে অনুভব করেই কাটিয়ে দিলাম। আজও আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। আর মাঝখানের যেই বাজে স্মৃতিটা ছিল সেটা মেমোরি থেকে অনেক আগেই ডিলিট করে দিয়েছি। এখন আমার মন আর মেমোরি দুটোই শুধুমাত্র আমার দীপ্তি আছে, আর কারো আমার লাইফে কোনো জায়গা নেই। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সবাই জানাবেন। আর এই গল্পটা সত্য ঘটনার উপর আধারিত করে লেখা হয়েছে। আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।